৭১ নাকি ১৩৫? জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী আসলে কতটি আসন পেয়েছে? জামায়াত কি আসলেই নির্বাচনে হেরেছে, নাকি পর্দার আড়াল থেকে ছিনতাই করা হয়েছে তাদের বিজয়? প্রত্যন্ত এলাকার অলিগলি থেকে ঢাকার রাজপথে যে জামায়াতের জয় জয়কার, ক্ষমতার মসনদে আজ তারাই ব্রাত্য। কিন্তু কেন এমনটা হলো? আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্য ফাঁস করব যা দেশের কোনো মূলধারার মিডিয়া বলার সাহস পাচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এরপর আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গোপন কলাকৌশল। নির্বাচনের আগে মানুষের সমর্থনে বিভিন্ন সংস্থার জরিপে জামায়াতের বিজয়ের সম্ভাবনা দেখা গিয়েছিল। অন্তত আরও বেশি আসন পাওয়ার কথা ছিল তাদের। কিন্তু ভোটের ফল ঘোষণার পর আশার সঙ্গে বাস্তবতা মেলেনি। ফলে নির্বাচনে পরাজয়ের পর অনেক সমর্থক ধৈর্য হারিয়ে আজ আমিরে জামায়াতকে গালি দিচ্ছেন। বিশেষ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রকাশ্য অভিযোগের পরও আমিরের নীরবতাকে তারা ভালো চোখে দেখছে না। কিন্তু তারা কি ভেবে দেখেছেন কিভাবে তিনি বৈরী প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজধানী দখল করলেন শক্তিশালী বিরোধী দল হওয়ার মতো ৭১টি সিট? এতদিন ভাবা হতো জামায়াত কেবল গ্রামগঞ্জের বা নির্দিষ্ট কিছু মানুষের দল, কিন্তু এবারের নির্বাচনে রাজধানীতে তারা চমক দেখিয়েছে। রাজনীতির কেন্দ্র রাজধানী ঢাকায় জামায়াত পেয়েছে ৬টি আসন। এটা কি কাকতালীয়? মোটেই না। এর পেছনে আছে ডক্টর শফিকুর রহমানের জাদু। এই বর্ষিয়ান রাজনীতিবিদ জামায়াতে ইসলামীর দায়িত্ব নেওয়ার পর জামায়াতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। এছাড়াও তিনি জানতেন ক্ষমতার চাবিকাঠি থাকে ঢাকার মধ্যে, তাই অপূর্ব দক্ষতায় এখানে দল গুছিয়েছেন তিনি। বিশেষ করে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে তারা যে চরম নির্যাতন সহ্য করেছেন, তাতে যে কোনো দল বিলীন হয়ে যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে ফিরে এসে আজ জামায়াত সংসদে বসছে ৭১টি সিট নিয়ে। অথচ অতীতে দলটির সংসদের সর্বোচ্চ আসন সংখ্যা ছিল মাত্র ১৮টি। এ থেকেই বোঝা যায় ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সাংগঠনিকভাবে জামায়াতে ইসলামী তাদের সেরা সময় পার করছে। জামায়াতের আমির মূলত তুরস্কের এরদোয়ানের মডেল অনুসরণ করছেন। প্রথমে মানুষের হৃদয় জায়গা করো, তারপর ক্ষমতায়। গত বছরগুলো তারা শুধু ওয়াজ মাহফিলে সময় কাটাননি, বরং প্রতিটি পাড়া মহল্লায় অদৃশ্য এক সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যা আজ এই ফলাফলের ভিত্তি। এমনকি অনেক রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক প্রজ্ঞা ও স্ট্র্যাটেজির দিক থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে এরদোয়ানদের মতো মুসলিম রাষ্ট্রনায়কদের চেয়ে এগিয়ে রাখেন। তবে সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য হল, দেশের ৫৩টি আসনে জামায়াত হেরেছে মাত্র ৭০ থেকে ২০০০ ভোটের ব্যবধানে। এক মুহূর্ত ভাবুন, কত স্বল্প ব্যবধানে হেরে যাওয়া। এটাকে আপনি কি বলবেন? পরাজয়? না প্রিয় দর্শক, এটা হলো টেকনিক্যাল ডিফিট বা যান্ত্রিক হার। এই আসনগুলোতে জামায়াত কার্যত জিতেছিল, কিন্তু নির্বাচনের দিন বিকেলে যা হয়েছে তাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বিএনপি অনেক পুরনো এবং চতুর দল। তারা জানে কিভাবে প্রশাসনিক সেটআপ ব্যবহার করে শেষ মুহূর্তে রেজাল্ট শিট বদলে দিতে হয়। জামায়াত এখানে নৈতিকতার পরিচয় দিয়ে মাঠ ছেড়েছিল, আর বিএনপি সেই সুযোগে গোল দিয়ে দিয়েছে। জামায়াত কর্মীরা ভেবেছিল, আমরা ভালো, তাই আল্লাহ আমাদের সাহায্য করবেন, মানুষ আমাদের ভোট দেবে। কিন্তু রাজনীতিতে কেবল সততা নয়, মেকানিজমও লাগে। এই ৫৩টি আসন যোগ করলে জামায়াতের আসন সংখ্যা হতো ১২৪টি। তবে সব মিলিয়ে জামায়াত ১৩৫টি আসনে জিতেছে বলে দল থেকে খবর পাওয়া গেছে। কিন্তু এক অদৃশ্য ইশারায় তাদের ৭১-এ আটকে রাখা হলো। এই অদৃশ্য ইশারা কার? উত্তরটা একটু পরেই দিচ্ছি। আমাদের আগে বুঝতে হবে কেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ জামায়াত তাদের জন্য এক বিশাল রেড লাইন। তুনিসিয়ার আন নাহাদা বা মিশরের ব্রাদারহুডের পরিণতি নিশ্চয়ই আমাদের মনে আছে। যখনই কোনো দেশে ইসলামপন্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কাছে যায়, তখনই সেখানে ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি সক্রিয় হয়। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামপন্থী সরকারকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এবারের নির্বাচনে ১৩৫টি আসন জামায়াত পেত যদি না বিদেশি শক্তিগুলো বিএনপিকে প্রোটেকশন দিত। ডক্টর শফিকুর রহমান একজন প্রাজ্ঞ জেনারেলের মতো এই গ্লোবাল পলিটিক্স বুঝতে পেরেছেন। তিনি জানেন, এখনই যদি তিনি ১৩৫ সিটের জন্য জেদ ধরতেন, তাহলে মিশরের মুরসির মতো তার দলের ওপর একটা ক্র্যাকডাউন আসত। কর্মীদের আবার ফাঁসি কাষ্ঠে ঝুলতে হতো, যার মুখোমুখি তারা হয়েছিলেন ফ্যাসিবাদী শাসনামলে। তাই তিনি কৌশলগত পিছু হটা বা স্ট্র্যাটেজিক রিট্রিট করেছেন। তিনি জানেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের পর মুক্ত বাতাসে শ্বাস নেওয়াটা এখন বড় অর্জন।
নেতাকর্মীদের আগে সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফেরার সুযোগ করে দিয়ে পরে দল গুছাবেন তিনি। আসল সত্য হল ডক্টর শফিকুর রহমান জানেন, এখনই ক্ষমতায় যাওয়া মানে হল আত্মাহুতি দেওয়া। সেনাবাহিনী, পুলিশ এবং আন্তর্জাতিক মহলের বড় বড় খেলোয়াড়রা এখনও জামায়াতকে মেনে নেওয়ার জন্য তৈরি নয়। তাই তিনি ৭১টি সিট হাসি মুখে মেনে নিয়েছেন। যারা বলছেন তিনি প্রতিবাদ করছেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি আসলে মাঠ পরিষ্কার করছেন, যেন পরবর্তী সময় যখন তারা ক্ষমতায় আসবেন তখন কেউ তাদের ক্ষমতাচ্যুত করতে না পারে। এটাই হলো বড় রাজনীতির বড় চাল। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে বসে রাজনীতির দাবার চাল চেলেছেন এতদিন, আর ডক্টর শফিকুর মাঠে ছিলেন। বিএনপির কৌশল হল জামায়াতকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, কিন্তু অংশীদার করা নয়। বিএনপি জানে জামায়াতের তৃণমূলের শক্তি কতটা ভয়ঙ্কর, তাই তারা প্রশাসনকে ব্যবহার করে অনেক জায়গায় জামায়াতকে হারানো নিশ্চিত করেছে। নির্বাচনী কারচুপির কথা উঠলে সবার আগে আসে জামায়াতে জোটের দুই প্রার্থী মাওলানা মামুনুল হক এবং নাসির উদ্দিন পাটোয়ারির নাম। এই দুইজন নেতা কেবল পারপাল্লিকই নয়, তারা ছিলেন এই বিপ্লবের পর কোটি তরুণের আইকন। কিন্তু ভোটের দিন দেখা গেল অবিশ্বাস্য ঘটনা। অভিযোগ আছে প্রশাসনের নির্দিষ্ট কিছু কর্মকর্তা আর প্রভাবশালী মহলের চাপে ভোটের সিটগুলোতে কাটাছেঁড়া করা হয়েছে। কারণ তারা জানে মামুনুল হক সংসদে যাওয়া মানে হলো বাতিল শক্তির বুকে কাঁপন ধরা। তাকে ঠেকানো মানে কেবল একজনকে ঠেকানো নয়, বরং এক বিশাল আদর্শিক কণ্ঠাস্বরকে স্তব্ধ করে দেওয়া। একই দৃশ্য দেখা গেছে তরুণ তুর্কি নাসির উদ্দিন পাটোয়ারির আসনেও। জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে তার বিজয় ছিল সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সেখানেও খেলা হয়েছে সেই ডিপ স্টেট ফর্মুলায়। তরুণদের এই প্রতিনিধিকে কোনোভাবেই নীতি নির্ধারণী পর্যায়ে যেতে দেওয়া হয়নি। প্রাথমিকভাবে ভোটের লিড থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ব্যালট ইঞ্জিনিয়ারিং করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এই দুই নেতার পরাজয় প্রমাণ করে দেয় এবারের নির্বাচনে যোধে শুধু জামায়াত নয়, বরং বিপ্লবের প্রকৃত সেনানীদেরও পরিকল্পিতভাবে ক্ষমতার বাইরে রাখার এক নীরব ষড়যন্ত্র হয়েছে। এটি কেবল রাজনৈতিক হার নয়, এটি ছিল এই অঞ্চলের ইসলামপন্থী ও বিপ্লবী চেতনার বিরুদ্ধে এক আন্তর্জাতিক চক্রান্তের অংশ। কিন্তু এই পরাজয়ের পর জামায়াত কি বসে থাকবে? মোটেই না। এখন তাদের কাজ হলো ইউনিয়ন পর্যায়ে নিজেদের এমনভাবে তৈরি করা যেন আগামী 5 বছর পরও কেউ ডিপ স্টেট তাদের সরাতে না পারে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো শুধু ভোট পেলেই হয় না, ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং রেজাল্ট শিট বুঝে নেওয়ার মতো লোক বল লাগবে। জামায়াতকে এখন সেই তৃণমূলের শক্তি গোছানোর মিশনে নামতে হবে। এলাকার প্রতিটি ওয়ার্ডে লোকজনের সঙ্গে জামায়াতের নেতাদের যোগাযোগ রাখতে হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঠিক করতে হবে। মানুষের পাশে থেকে জনসমর্থন বাড়িয়ে যাওয়ার জন্য তাদের কাজ করতে হবে নিরলস। অযথা তারেক রহমানের সঙ্গে শত্রুতা করে এই মুহূর্তে কোনো লাভ হবে না। সামনে দেশে সিটি ইলেকশন আছে, উপজেলা নির্বাচন আছে। এখন থেকেই ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজে মন দিতে হবে জামায়াতে ইসলামীকে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকার ৮০% ইউনিয়নে জেতার মতো লোকবল তৈরি করে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে হবে। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী আসলে হারেনি, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য এক কদম পিছিয়ে এসেছে মাত্র। যারা হতাশ হয়ে আমিরে জামায়াতকে গালি দিচ্ছেন, তারা আসলে দাবার বোর্ডের পুরোটা দেখতে পাচ্ছেন না। ১৩৫টি আসনের নৈতিক জয় এবং ৭১টি আসনের বাস্তব জয়, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে জামায়াত এখন বাংলাদেশের কিংমেকার। রাজনীতি একদিনের বিষয় নয়, 5 বছর পর আবারও আসবে নির্বাচন, আর এর আগ পর্যন্ত আগামী 5 বছর হবে জামায়াতের জন্য নার্সিং পিরিয়ড। ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত তারা যখন তাদের সাংগঠনিক জাল বিছিয়ে ফেলতে পারবে, ভবিষ্যতে আর কোনো শক্তি তাদের বিজয় ছিনতাই করতে পারবে না।